নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। ডিএ শুনানি নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। কেন দেওয়া হলো না বকেয়ার 25% প্রশ্ন তুললেন বিচারপতি। পরবর্তী শুনানি মঙ্গলবার। ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকার অভিযোগে চাঞ্চল্য। বিশেষ সংশোধনের আগেই ধরা পড়ল শতাধিক ভুয়ো এন্ট্রি। নন্দকুমার ও রাজারহাটের 2 ইআরওকে তলব করল নির্বাচন দপ্তর। বিদ্যুৎপৃষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রী বোঝাই গাড়ি। দুর্ঘটনায় মৃত 5, গুরুতর আহত আরও 3। বিহারের ভাগলপুর জেলার ঘটনা। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কিছুটা কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের। 35টি অত্যাবশ্যকীয় ওষুধের খুচরো দাম কমালো ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। ইয়েমেনের কাছে সমুদ্রে উল্টে গেল পরিযায়ীদের নৌকোয় ছিলেন 154 জন। তাদের মধ্যে মৃত অন্তত 68, নিখোঁজ 77। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটতে চলেছে। সম্প্রতি বাদল অধিবেশনের পরই রাজনৈতিক অলিন্দে এই জল্পনা তুঙ্গে। আশানুরূপ কাজ না পাওয়ার কারণেই এই রদবদলের ভাবনা মোদী শাহের। আর এই তালিকায় রেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী সহ একাধিক মন্ত্রীর রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। বাদল অধিবেশনের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটতে চলেছে। রাজধানীর রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। সরকারি সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে প্রধানমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে নির্দেশ এসেছে বাকি পড়ে থাকা সমস্ত প্রকল্পের নথিপত্রের কাজ দ্রুত শেষ করে ফেলতে হবে। যে সমস্ত প্রকল্পের কাজ সময়সীমা পার করে গেলেও শেষ হয়নি, সেগুলিকেও দ্রুত গতিতে সম্পন্ন করে ফেলতে হবে। মূলত কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে সকল সদস্যের হাতে একাধিক দফতর রয়েছে, তাদের ভার কমানোর কথা ভাবছেন মোদী, শাহ। মনে করা হচ্ছে একাধিক দফতর থাকার কারণেই অনেকেই আশানুরূপ কাজ করতে পারছেন না। এই তালিকায় শীর্ষে রয়েছে রেল সহ তথ্য সম্প্রচার দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নামও। এমনটাই সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত পছন্দের লোক হওয়া সত্ত্বেও অশ্বিনী বৈষ্ণব সরকারের আশানুরূপ কাজ করতে পারছেন না বলেই জল্পনা। আবার শরিক দলের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার দল জেডিএস এর মন্ত্রী তথা তার পুত্র কুমার স্বামীকেও ইস্পাত দপ্তর থেকে সরানোর বিষয়টি স্থির হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। এমন আরও একাধিক পদে রদবদলের সম্ভাবনার খবর শোনা যাচ্ছে। পাশাপাশি রদবদলের ক্ষেত্রে শরিক সদস্যদের জায়গা দেওয়া থেকে শুরু করে বিহার নির্বাচনের সমীকরণ মাথায় রাখার সম্ভাবনাও রয়েছে। রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৃথক সাক্ষাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের জল্পনা আরও জোরালো করেছে। ইতিমধ্যেই সংঘ পরিবারের পক্ষ থেকে 75 বছরের পরে অবসরের কথা বলে প্রধানমন্ত্রীকে বার্তা দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কিছুটা হলেও কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের। 35টি অত্যাবশ্যকীয় ওষুধের খুচরো দাম কমিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস, হৃদরোগ এবং মানসিক চিকিৎসার একাধিক গুরুত্বপূর্ণ ওষুধ এখন পাওয়া যাবে আরও সস্তায়। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ দেশের 35টি অত্যাবশ্যকীয় ওষুধের নতুন খুচরো দাম ঘোষণা করেছে। ফলে আগের তুলনায় অনেক কম দামে মিলবে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিডায়াবেটিক, হৃদরোগ, স্নায়ু, মানসিক সমস্যার মতো নানা রোগের গুরুত্বপূর্ণ ওষুধ। এনপিপিএ জানিয়েছে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই মূল্য সংশোধন। সরকারি তরফে প্রকাশিত তালিকায় রয়েছে পরিচিত ফার্মা সংস্থার বহু চেনা ওষুধ। কম দামের আওতায় এসেছে অ্যাসিক্লোফেনাফ, প্যারাসিটামল, ট্রিপসিন, কাইমোট্রিপসিনের সংমিশ্রণ, অ্যামক্সিসিলিন, পটাশিয়াম ক্ল্যাভুলানেট, অ্যাটরভাস্টাইন, ক্লোপিডগ্রেল সংমিশ্রণ, এমফাগ্লিফ্লেজিন, সিটাগ্লিপটিন ও মেটাফর্মিনের মতন অ্যান্টিবায়োটিক ওষুধ। হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত অ্যাটরভাস্টাইন 40 মিলিগ্রাম, ক্লোপিডগ্রেল 75 মিলিগ্রামের একটি ট্যাবলেটের দাম এখন 25 টাকা 61 পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে অ্যাকুমস ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ও ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজের অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল, ট্রিপসিন, কাইমোট্রিপসিন ট্যাবলেটের নতুন দাম হয়েছে যথাক্রমে 13 টাকা ও 15 টাকা 1 পয়সা। শিশুদের জন্য ব্যবহৃত সেমিফিক্সিম ও প্যারাসিটামলের ওরাল সাসপেনশনের দামও কমেছে। ডিক্লোফেনাক ইনজেকশনের দাম প্রতি এমএল 31 টাকা 77 পয়সা ধার্য করা হয়েছে। একই সঙ্গে ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত কোলে ক্যালসিফেরল ড্রপের দামও সংশোধিত হয়েছে। এই সমস্ত ওষুধের দামের সঙ্গে জিএসটি যুক্ত হবে।
অর্থাৎ ক্রেতাকে সরকার নির্ধারিত দামের সঙ্গে যুক্ত কর দিতে হবে ঠিকই, তবে বিক্রেতারা নির্ধারিত মূল্যের চেয়ে 1 পয়সাও বেশি নিতে পারবেন না। এনপিপিএ এর নির্দেশ অনুযায়ী ওষুধের দোকানগুলিতে এই সংশোধিত মূল্য তালিকা স্পষ্টভাবে ঝুলিয়ে রাখতে হবে। নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য নেওয়া হলে সংশ্লিষ্ট বিক্রেতা ও ডিলারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট করেছে কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে যেখানে ওষুধের দাম সাধারণ মানুষের বড় উদ্বেগের কারণ, সেখানে এই পদক্ষেপ নিঃসন্দেহে স্বাগতযোগ্য। বিশেষ করে ডায়াবেটিস, হৃদরোগ, ইনফ্ল্যামেটরি সমস্যায় ভোগা দীর্ঘমেয়াদী রোগীদের জন্য এটি বড় স্বস্তির খবর। প্রসঙ্গত, ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনসের বিধি অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধগুলির ওপর কেন্দ্র সরকার সরাসরি নজর রাখে এবং দর নির্ধারণ করে। সেই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলির দাম বছরে একাধিকবার পুনর্নির্ধারণ করে এনপিপিএ, যাতে সাধারণ মানুষ সহজে প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন সোমবার দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। হাতে নেই নগদ, খিদে মেটাতে গাজায় চলছে বিনিময় প্রথা, বাড়ছে অনাহারে মৃতের সংখ্যাও। গাজা জুড়ে খাদ্যাভাবে হাহাকারের ছবি প্রতিদিনই বদলাচ্ছে। সেই সঙ্গে ইসরায়েলি সেনার হামলা, লেগেই রয়েছে গোলাবর্ষণ। ইসরায়েলি সেনার হামলা থেকে প্রাণ বাঁচলেও অনাহারে আর খিদের জ্বালা গ্রাস করছে দিনে দিনে। নগদ হাতে নেই, ব্যাংক অ্যাকাউন্টে যা রয়েছে তাও যৎসামান্যই। তবে সেই টাকাও সরাসরি তুলতে পারছেন না গাজাবাসী। মিডলম্যানের সাহায্যে ব্যাংক থেকে টাকা তুললে গুনতে হচ্ছে প্রচুর পরিমাণে কমিশনও। নগদের অভাবে বাজার থেকে কিছু কেনার উপায় নেই। খিদে মেটাতে বা প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে গাজার বসবাসকারী প্যালেস্টাইনিরা শুরু করেছেন বিনিময় প্রথা। রুটির বিনিময়ে ডাল সবজি দিলে মিলছে চিনি। গাজা শহরে বহুদিন ধরেই সেলুন চালাচ্ছেন হিলাল হাবিব। সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, আমার সেলুনে কেউ একজন বলছেন যদি তার চুল কেটে দিই তো 2খানা রুটি দিতে পারেন। মানুষের হাতে নগদ নেই বললেই চলে। শুধু তাই নয়, সরকারি খাতে যারা বেতন পান তাদের ব্যাংক অ্যাকাউন্টও শূন্য। গাজা জুড়ে খাদ্যাভাবে হাহাকারের ছবি প্রতিদিনই বদলাচ্ছে। সেই সঙ্গে ইসরায়েলি সেনার হামলাও, লেগেই আছে গোলাবর্ষণ। ইসরায়েলি সেনার হামলা থেকে প্রাণ বাঁচালেও অনাহার আর খিদের জ্বালা গ্রাস করছে দিনে দিনে। গাজার হাসপাতালগুলি সূত্রের খবর, গাজা জুড়ে ইসরায়েলি হামলায় শনিবারই মৃত্যু হয়েছে 22 জনের। তাদের মধ্যে থাকা 16 জন প্রাণ হারিয়েছেন ত্রাণ আনতে গিয়ে। ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র সংগঠন হামাসের সংঘাতের কারণে ভেঙে পড়েছে গাজার অর্থনীতি। প্যালেস্টাইনিদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা প্রায় শেষ হয়ে আসছে। জমানো টাকায় চলছে একাংশের সংসার। তবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা তুলতে পারছে না প্যালেস্টাইনিরা। তেমনি এক ভুক্তভোগী সাবের আহমেদ জানান, কেউ যদি 1000 শেকেল তোলেন তাহলে হাতে পাওয়া যাচ্ছে মাত্র 600 শেকেল। কিন্তু সেই টাকা নিয়ে বাজারে গেলে তা যথেষ্ট নয়। সাবেরের কথায়, বাজারে গেলে 2 কেজি ডাল, 1 কেজি আটা কিনতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে 600 শেকেল। সেটাই বড় সমস্যা। নিত্য প্রয়োজনীয় জিনিস জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে গাজাবাসীকে। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘন্টায় অনাহার এবং অপুষ্টির কারণে মৃত্যু হয়েছে 6 জনের। ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই এই নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 175, যার মধ্যে 93 জন শিশু। দিনের পর দিন হাহাকার বাড়ছে গাজায়। খাদ্য সংকট যেন প্রতিদিনই তীব্রতর হচ্ছে। আর এই সংকটে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুরা। দিনে দিনে দুর্বল হয়ে পড়ছেন গাজাবাসীর একটা বড় অংশ। হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের। তাদের চিকিৎসা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসক, নার্সেরাও। সংবাদ মাধ্যম সূত্রের খবর, এখন গাজায় খাদ্য সংকট চরম সীমায় পৌঁছেছে। 20 লক্ষেরও বেশি গাজাবাসী খাদ্য এবং জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজনীয় জিনিসের অভাবে হাহাকার করছেন। বাঁচার উপায় ত্রাণ শিবির, কিন্তু সেটাও যেন প্যালেস্টাইনিদের কাছে মৃত্যু ফাঁদ। খাবার এবং প্রয়োজনীয় ত্রাণের জন্য গাজাবাসীর ভরসা ত্রাণ শিবির। গাজায় পরিচালিত ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণকারী সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নিয়েও প্রশ্নের অন্ত নেই। তাদের ত্রাণ শিবিরে খাবার আনতে গিয়ে প্রাণ হারাচ্ছেন এমন মানুষের সংখ্যা নেহাতই কম নয়। কিন্তু তারপরেও ত্রাণ শিবিরের বাইরে ভিড় কমার লক্ষণ নেই। রাষ্ট্রপুঞ্জ গত সোমবার যুদ্ধবিধ্বস্ত গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, প্যালেস্টাইনি ভূখণ্ডের 3টি অঞ্চলে দৈনিক 10 ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল যতটুকু আন্তর্জাতিক ত্রাণ প্রবেশের সুযোগ করে দিচ্ছে তা মোটেই পর্যাপ্ত নয়। কিন্তু তারপরেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করলেন,
গাজায় কোনো প্যালেস্টাইনি নাগরিক অনাহারে নেই। নেতানিয়াহু বলেন, গাজাবাসীকে অনাহারে রাখার কোনো অভিপ্রায় আমাদের নেই। গাজায় কেউ না খেয়েও নেই। যুদ্ধ চলাকালীন আমরা সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি, না হলে গাজায় এখন কোনো মানুষই থাকতো না। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওই দাবি সরাসরি খারিজ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গাজায় কার্যত দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, শিশুরা ক্ষুধার্ত। গাজার নাগরিকদের যে ছবিগুলি সামনে আসছে তা খুবই উদ্বেগের। সেই আবহে পরিস্থিতি খতিয়ে দেখতে ট্রাম্পের একটি প্রতিনিধি দল পরিদর্শনে গিয়েছে। এই দলে রয়েছে পশ্চিম এশিয়ায় আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি। হাই নিউজ নেটওয়ার্ক। ত্রাণের গাড়ি দেখে ঝাঁপালেন ক্ষুধার্তরা, সামলাতে নির্বিচারে গুলি ইসরায়েলি সেনার। গাজায় নিহত বহু, বাড়ছে হাহাকার। গত মার্চ মাস থেকেই গাজায় ত্রাণ আটকে রেখেছে ইসরায়েল। রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের পাঠানো খাবার, ওষুধ এবং অন্যান্য ত্রাণ সামগ্রীবাহী গাড়ি সীমান্তে আটকে দেওয়া হচ্ছে। আরও ভয়াবহ হচ্ছে গাজায়। আন্তর্জাতিক সমালোচনার মুখে ত্রাণ প্রবেশের দরজা খুলে দিয়েছে ইসরায়েল, কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। অভিযোগ, ক্ষুধার্তদের ভিড় সামাল দিতে নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনা। রবিবার তাতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে, দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার। গাজার সরকারি সংবাদ মাধ্যমের দাবি, এখনও ত্রাণবাহী অন্তত ২২,০০০ ট্রাক গাজা স্ট্রিপের বাইরে সীমান্তে আটকে রয়েছে। শনিবার গাজায় প্রবেশ করেছে ৩৬টি ট্রাক। ইসরায়েলি বাহিনীর গুলিতে একদিনে ৯২ জন প্যালেস্টাইনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৫৬ জন ত্রাণের জন্য ক্ষুধার্তদের ভিড়ে ছিলেন। গত মার্চ মাস থেকে গাজায় ত্রাণ আটকে রেখেছে ইসরায়েল। রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের পাঠানো খাবার, ওষুধ এবং অন্যান্য ত্রাণ সামগ্রীবাহী গাড়ি সীমান্তে আটকে দেওয়া হচ্ছে। ফলে গাজায় খাদ্যের হাহাকার পড়ে গিয়েছে। গত কয়েক মাসে সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি। যদিও ইসরায়েল দুর্ভিক্ষের কথা মানতে চায়নি, গাজার পরিস্থিতি পর্যালোচনা করে রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে সেখানে অচিরেই লক্ষ লক্ষ শিশু অপুষ্টি এবং অনাহারে মারা যাবে। মানবিক স্বার্থে তাই অবিলম্বে ত্রাণ পৌঁছে দেওয়া প্রয়োজন। আন্তর্জাতিক সমালোচনার মাঝে বিধিনিষেধ শিথিল করেছে ইসরায়েল। ধীরে ধীরে ত্রাণ প্রবেশের পথ খোলা হয়েছে। রবিবার তেমনই ত্রাণবাহী কিছু গাড়ি গাজায় ঢুকছিল। সংবাদ মাধ্যমের দাবি, খাবার দেখে ক্ষুধার্তেরা গাড়ির দিকে ঝাঁপিয়ে পড়েন। রাস্তায় কারাকারি শুরু হয়ে যায়, ফলে ত্রাণের গাড়ি নির্দিষ্ট এলাকায় পৌঁছতে পারেনি। এই পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি সেনা নির্বিচারে গুলি চালায় বলে অভিযোগ। তাতে ৫৬ জনের মৃত্যু হয়। অভিযোগ, গত ৫ মাস ধরে গাজায় জ্বালানির যোগান বন্ধ রাখা হয়েছে। হাসপাতাল সহ একাধিক প্রতিষ্ঠানে জ্বালানির জন্য হাহাকার শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার ২টি জ্বালানির ট্রাক গাজায় ঢোকে। তাতে মোট ১০৮ টন জ্বালানি ছিল। ট্রাক দুটি মিশর হয়ে গাজায় ঢুকেছে ইসরায়েল নিয়ন্ত্রিত কারিম আবু সালেম ক্রসিং হয়ে। রাষ্ট্রপুঞ্জের পাঠানো আরও ৪টি জ্বালানিবাহী ট্রাক চলতি সপ্তাহে গাজায় প্রবেশের কথা। হাসপাতাল, বেকারি এবং লঙ্গরখানা সচল রাখার জন্য এই জ্বালানি অত্যন্ত প্রয়োজন। যদিও কর্তৃপক্ষের বক্তব্য, গাজায় যা চাহিদা তা মেটাতে দিনে ৬০০টি করে জ্বালানির ট্রাক প্রয়োজন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় জ্বালানি আটকানোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালগুলি। যুদ্ধদীর্ণ এলাকায় হাসপাতাল অত্যন্ত জরুরি। জ্বালানি এবং ত্রাণের অভাবে পরিস্থিতি এমন হয়েছে যে গুরুতর অসুস্থ বা জখম রোগী ছাড়া বাকিদের পরিষেবাই দিতে পারছেন না চিকিৎসকেরা। ২০২৩ সাল থেকে ইসরায়েলে যুদ্ধ শুরু হয়েছে। প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ইসরায়েল। হামাস ইসরায়েলি পণবন্দীদের মুক্তি না দিলে গাজায় ত্রাণ প্রবেশ করতে দেওয়া হবে না, জানিয়ে দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চাপের মুখে কিছুদিন আগে ইসরায়েলি সেনা জানায়, গাজার কিছু অংশে দিনে ১০ ঘণ্টার যুদ্ধবিরতি পালন করা হবে এবং ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়া হবে। বেশ কিছু এলাকাকে নিরাপদ হিসেবে চিহ্নিতও করা হয়। সেখানে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনো হামলা হবে না। কিন্তু তারপরেও ক্ষুধার্তদের হাহাকার জারি। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।